আমার ছেলে ও মেয়ে একই বেডরুমে থাকতে। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্বেগ তৈরি হল। আমার মেয়ে ফিসফিস করে বলেছিল, ভাই একটু আস্তে। মায়ের ঘরে একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানলা দিয়ে উকি দিলাম। আর যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার নাম তৃষা। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে আমার নিজের সন্তান হলেও ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে। তাদের বয়সের ব্যবধান ছিল 5 বছর। আমার মেয়ের নাম ছিল শিরিনা এবং ছেলের নাম ছিল সাকিব। আমি সাকিবকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে শিরিনা হস্টেলে থেকে পড়াশোনা করত। সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল। তবে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার পড়াশোনা হস্টেলের শেষ করবে। আমি তার ইচ্ছার উপর জোর দিইনি। সম্প্রতি শিরিনা তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরছে। একই সময়ে সাকিব ও তার পড়াশোনা শেষ করেছে। তারা দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা করুন। কয়েকদিনের মধ্যে তারা চাকরির জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের চাকরি একই শহরে হলেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয়, একসঙ্গে থাকলে খরচ কম হবে। আমারও তাদের এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল। তাই তাদের একসঙ্গে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য শহরে পাঠিয়ে দিই। কিন্তু সন্তানদের চলে যাবার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তবু আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমার স্বামীর পেনশন ছিল খুবই সামান্য, যা দিয়ে পুরো পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র বাড়ি বিক্রি করতে বাধ্য হই। বছরখানেক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করে। আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম, আর বাকিটা সঞ্চয় করতাম। এইভাবে 5 মাস কেটে যায়। তবে এই সময়ের মধ্যে আমি একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং তার দেখাশোনার জন্য বাড়িতে আর কেউ ছিল না। 2 বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এল। আমি সন্তানদের বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি। ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি। অবশেষে আমি নিজে তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই। একদিন আমি আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। ফ্রেন্ড স্টেশন থেকে আমি ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি। আমার বড় ছেলে সাকিব এই খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, আমরা 3 দিনের মধ্যে বাড়ি যাব। তার কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়ি ফিরে এলাম। 3 দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এল। তাদের দেখে আমার চোখে জল চলে এল। আমি তাদের বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আমি সাকিব ও শেরিনাকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে শিরিনার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। গত 2 বছরে তার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরে, আমি লক্ষ্য করলাম যে তারা দুজনে একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম সেরেনা হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু 1 ঘন্টা কেটে যাওয়ার পরও তারা ঘর থেকে বেরোয়নি। তখন আমি চা নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজন কি এবার থেকে এই ঘরেই থাকবে বাড়ির ছাদে? আর একটা ঘর আছে সাকিব, তুমি সেখানে চলে যাও। ঘরটা শিরিন একলা থাকুন। তখন বলল, না মা, আমি শেরিনাকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারব না। আমরা গত 2 বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি, এখানেও ঠিক তেমনি থাক। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হল। আমি শিরিনের দিকে তাকিয়ে বললাম, শিরিনা, তুমি এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা ঠিক হবে। যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে? তখন শিরিনা উত্তর দিল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানে 2 ঘরের ফ্ল্যাট ভাড়া অনেক বেশি। তাই আমরা গত 2 বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি তাহলে এখানে কেন পারব না? আমার ছেলে সাকিব ও মেয়ে শিরিনা একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন আমি সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে সাকিবের পছন্দের খাবার তৈরি করলাম
এবং রাতে শিরিনার পছন্দের কয়েকটা পদ রান্না করলাম। কিন্তু লক্ষ্য করলাম শিরিনা খাবার খুব কম খেল। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। তখন আমি শিনাকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো তোমার পেট পুরো পরিষ্কার হয়ে যেত। শিরিনা বলল, মা, এখন আমার রুচি বদলেছে। সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদামাটা রান্না করো। তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হলো বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়ে দিয়েছে। তবে আমি লক্ষ্য করেছিলাম তারা দুজনেই একে অপরের থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারছিল না। যেখানে শিরিন থাকত সাকিব ঠিক সেখানেই চলে যেত। এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে গেলে আমার এবং তাদের ঘর পাশাপাশি ছিল। আমি ভাবলাম একটু তাদের সঙ্গে কথা বলি। ঘরে ঢুকে দেখি সাকিব ফাইলের হাত ধরে বসে আছি। আমাকে দেখে তারা চমকে উঠেছেন। তারা কিছু লোক ছিল। আমি সেই সময় কিছু বলিনি এবং বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটে যা আমাকে চিন্তায় ফেলে দিন। সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা শুকোতে দেওয়া হয়েছে। এত সকালে কি চাদর হতে পারে? কৌতূহলী হয়ে আমি শিরিনকে জিজ্ঞাসা না করে ঘরের দিকে এগোলাম। দেখি ঘরের দরজা বন্ধ। ঠিক তখনই পিছন থেকে সাকিবের ডাক শুনলাম, মা, নাস্তায় কি বানিয়েছ? দরজার বাইরে এসে সাকিব আমাকে প্রশ্ন করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের ঘরের চাদর এত সকালে কি হয়েছে? কেন, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে সাকিব একটু অস্বস্তিতে পড়ল। তার চোখ বারবার শিরিনের দিকে যাচ্ছিল। তখন শিরিনের সামনে এসে বলল, মা, চাদরটা আমিই ধরেছি, ওটাতে ধুলো জন্মেছি, তাই বারবার হাঁচি আসছি, এজন্য সকালে ধুয়ে নিয়েছি। আমি বললাম, তোমাদের আসার আগে আমি সব কিছু পরিষ্কার করেছিলাম, চাদরে ধুলো আসবে কিভাবে? আমার প্রশ্ন শুনে শিরিনা একটু বিড়ম্বনায় পড়বে তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকোচ্ছে। তখন সাকিব বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতে পারছি না। তুমি কি খাবার দেবে নাকি আমাকে বাইরে গিয়ে খেতে হবে? এ কথা শুনে আমি আলোচনা বন্ধ করে রান্নাঘরে নাস্তা বানাতে চলে গেলাম। পরে কাজের ব্যস্ততায় বিষয়টি ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। শিরিন, যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। সে আমার সামনে বেশিক্ষণ থাকতে চায় না। সেদিন সন্ধ্যায় খাবার খাওয়ার সময় পায়ে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। খাওয়া শুরু করতেই সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হল। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর সাকিব ও তার পেছনে গেল। আমি হতবাক হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না হঠাৎ কি হলো। আমিও বাথরুমের কাছে গেলাম। তখন সাকিব সেরিনাকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল। সাকিবের সেরিনাকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগল। এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হলো। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকে। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। শিরিনাকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর তাকে এক গ্লাস জল দিলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার হঠাৎ এমন বমি ভাব হল কেন? খাওয়া শুরুর আগেই তো বমি লাগছে। আমার প্রশ্নের উত্তর সাকিব দিল, মা, শিরিনা ঘরে বসে তেল মশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে। শিরিনা ও সাকিবের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিঠি পেয়েছি, এখন থেকে আর এমন করব না। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। শিরিনা বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছে, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। এটা বলে শিরিনা তার ঘরে চলে গেল। না খেয়ে ঘুমোতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেল। রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় 10টা। দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দরজায় টোকা দিতেই সাকিব দরজা খুলে ঘরের ভিতরে তাকিয়ে দেখি সিরি ঘুমিয়ে আছে এবং সাকিব এখনও জেগে আছে। সেরিনাকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম। দুধ রেখে আমি ফিরে আসতে চাইলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম তখন ভেতর থেকে শিরিনার গলার শব্দ পেলাম। সে সাকিবকে বলছিল, ভাই, মা তো চলে গেল। তার কথায় বোঝা গেল সে ঘুমোনোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। সাকিব দরজা খুলে জিজ্ঞাসা করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞেস করলাম,
তোমাদের মধ্যে কি চলছে? শিরিনা কেন ঘুমানোর ভান করছিল? শিরিনা যখন উঠলে বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ। আমি তো খেতে চাইনি, তাই ঘুমানোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ে। আমি সাকিবকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়, আমি শিরিনের সঙ্গে থাকব। এই কথা শুনে সাকিব বলল, মা, আমি ঘর ছেড়ে কোথাও যাব না। শিরিনা বলল, মা, আমি মায়ের সঙ্গেই থাকব না, থাকলে আমার ঘুম আসে না। ওরা আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা একই ঘরে থাকতে পারো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। ওরা বাধ্য হয়ে আমার কথা মেনে নিন। পরের দিন সকালে আমার বড় দিদি বাড়ি এলেন। তার আগমনে সবাই খুশি হয়ে গেল। দিদি বললেন, আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি। কথাবার্তার মাঝেই দিদি শিরিনার বিয়ের প্রসঙ্গ তুললেন। তিনি বললেন, আমাদের শিরিনা এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার বড় দিদি বললেন, শিরিনা এখন বড় হয়েছে, ওর বিয়ের কথা ভাবা উচিত। কথার মাঝেই তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন। দিদি যখন শিরিনাকে ছবিগুলো দিলেন, তখন সাকিব তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে বলল, মাসি, এই ছেলেগুলো শিরিনের জন্য একদম ঠিক নয়। ওর জন্য এমন একজন হতে হবে যিনি আমার মতো স্মার্ট এবং সুন্দর। আপনি কেমন করে এমন বয়স্ক ছেলেগুলোর ছবি আনলেন? কিন্তু তার কথা শুনে দিদি রেগে গেলেন। তিনি বললেন, তোমার বোঝার দরকার নেই। এই ছেলেরা মাত্র 5 বছরের বড়, স্বামী স্ত্রীর বয়সের এতটুকু পার্থক্য থাকতে পারে। সাকিব জবাব দিল, 5 বছরের নয়, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 3 বছরের বেশি হওয়া উচিত নয়। আমি নিজেই এমন একজন খুঁজে দেব যে শিরিনের জন্য একদম উপযুক্ত হবে। সাকিবের এই কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগল। সেখানে শিরিনার বিয়ের কথা হচ্ছিল, আর সে নিজেকে পাত্রের সঙ্গে তুলনা করেছিল। তাই আমি তাকে কিছু না বলে বললাম, তুমি এখন তোমার ঘরে যাও। সাকিব রুমে চলে যেতে শিরিনা ও তার পেছনে চলে গেল। যখন ওরা দুজন রুমে চলে গেল, তখন আমার বড় দিদি, আমার বোন, আমাকে বলল, দিশা, এই কথাটি আমি তোমাকে 18 বছর আগেও বলেছিলাম, যখন তুমি বিয়ে করতে চলেছিলেন। তোমার স্বামীর সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার সব ছেলেকে গ্রহণ করা আমার কখনোই ঠিক মনে হয়নি। তুমি যদি 2 মেয়ের বাবা এমন একজনের সঙ্গে বিয়ে করতে, সেটাও ঠিকঠাক, কিন্তু তুমি সব ছেলেকেও গ্রহণ করলে, যা আমার কাছে কখনই গ্রহণযোগ্য ছিল না। এখন যেভাবে বাড়ির পরিস্থিতি দেখছি, সেটাও ঠিক মনে হচ্ছে না। তার আচরণে কিছু একটা সমস্যা রয়েছে। আমি আমার বড় বোনকে বললাম, দিদি, তুমি এসব কি বলছো? দিদি বলল, আমি জানি আমার কথা তোমার খারাপ লাগবে, কিন্তু আমি সবসময় সত্য বলি। আমি তোমার ছেলে মেয়েদের উপর একটু ভরসা করতে পারি না, আর তোমাকেও করতে বলবো না। আমি শিরিনাকে জানি, কিন্তু তোমার সব ছেলেকে তুমি এখনো পুরোপুরি বুঝতে পারেননি। তুমি তাদের দুজনকে একসঙ্গে শহরে পাঠিয়েছে। এটা তোমার সবচেয়ে বড় ভুল। এখন তারা বড় হয়ে গেছে। তুমি কি জানো, শহরে ভাই বোন বন্ধুর মতো থাকে, কিন্তু সম্পর্ক বন্ধুত্বের চেয়েও এগিয়ে যেতে পারে। তুমি কি কখনো তাদের ফ্ল্যাটে গিয়েছ? না, যাওনি। আমি শুধু চাই তাদের সম্পর্কে এমন কিছু না ঘটুক যা আমাদের পরিবারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। দিদির কথা তীর্থ ছিল, কিন্তু এখন আমিও সাকিব আর শিরিনার আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করেছি। কিছুদিন ধরে বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। সাকিব শিরিনা একে অপরের কাছ থেকে এক মুহূর্তের জন্য আলাদা হতো না। শিরিনা যেন আমাকে এড়িয়ে চলছিল। সেই রাতে আমার দিদি বাড়িতে ছিলেন, তাই আমি তার সঙ্গে ঘরে ঘুমিয়েছিলাম। দিদির কথাগুলো সারা রাত আমার মনের শান্তি কেড়ে নিয়েছিল। রাত প্রায় 2টা নাগাদ যখন আমার ঘুম ভাঙল এবং আমি পাশ ফেললাম, তখন লক্ষ্য করলাম বাচ্চাদের ঘরের লাইট এখনো জ্বলছে। বিষয়টি দেখে আমি কৌতূহলী হয়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের বাইরে পৌঁছানোর পর আমি শিনার গলা শুনতে পেলাম। সে বলছিল, দাদা, তাড়াতাড়ি লাইট বন্ধ করো। মা যদি আমাদের ঘরের দিকে তাকায়, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। এই কথা শুনে আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। উকি দিয়ে যা দেখলাম, তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখলাম শিরিনা কান্না করছে, আর তার ভাইকে বলছে, আমি আর বাঁচতে চাই না, কারণ আমার সন্তানের ভার কে নেবে। তখন সাকিব বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি তো, এই সন্তানের ভার আমি নিলাম। আর যে তোর সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে তোকে ঢুকিয়েছে, আমি তাকে জেলে পাঠাব। শিরিনা একজন ম্যানেজারকে ভালোবাসতেন, আর সেই ম্যানেজার তাকে ঠকিয়েছে। আর এই ম্যানেজারের কারণে আজ আমার বোন মা হতে চলেছে। আমার বোন চেয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু আমি তাকে দেখিনি।
আমি তার সন্তানের দায়িত্ব নিয়েছি। যতদিন সেরিনাকে এবং তার সন্তানকে মেনে নেবে এমন কাউকে না পাওয়া পর্যন্ত আমি সেরিনাকে আমার করে রাখব। যখন মা আমাদের এমন কথা শুনেছিল তখন মা চোখের জল ফেলে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম সব ভুল। তোদের ভাই বোনের সম্পর্কে এত পবিত্র বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।